আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইস্তাফিল সর্দার অভিক। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আমরা তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি এই অধ্যায়টা করছিলাম। তো আমরা আগের ক্লাস পর্যন্ত দ্রুতি আর বেগ সম্পর্কে জেনেছি, দেন লাস্ট পর্যন্ত মনে হয় আমরা তাৎক্ষণিক দ্রুতি সম্পর্কেও জেনেছি, তাই না? তো আজকে শুরুতে আজকে সেই সকল নিয়ে একটু আলোচনা থাকবে, এরপর আমরা ত্বরণের দিকে চলে যাব। তো প্রথমে দেখো আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কি, দেখো তো আমরা জানবো হচ্ছে সুষম দ্রুতি আর সুষম বেগ। সুষম কথাটা দিয়ে সুষম মনে রাখবা, যেটা চেঞ্জ হচ্ছে না, যেটা কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না, মানে অপরিবর্তন থাকতেছে, হ্যাঁ, পরিবর্তন হয় না। সুষম মানে পরিবর্তন হয় না। তো এখন দেখো সুষম দ্রুতি। তো খেয়াল করে দেখো, আমি যদি দ্রুতির কথা বলি, দ্রুতি বলতে কি ছিল মনে পড়ে? দ্রুতি ছিল হচ্ছে আমাদের জাস্ট দূরত্বের পরিবর্তনের হার। দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, এটার কোনো দিক নাই, এটা ভেক্টর রাশি না, এটার কোনো দিক নাই, শুধুমাত্র মান আছে। তো এই ক্ষেত্রে দেখো আমরা গতকালকে আবার তাৎক্ষণিক দ্রুতি সম্পর্কেও পড়েছিলাম। তাৎক্ষণিক দ্রুতি কি, যে তুমি একটা রাস্তা যে যাচ্ছ, তোমার এক এক সময় এক এক রকম দ্রুতি থাকবে, বাট আমরা তো নর্মালি গড় দ্রুতি বের করে থাকি। তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তের দ্রুতি। এখন ধরো তুমি একটা সোজা রাস্তা যাচ্ছ, কেমন রাস্তা যাচ্ছ? সোজা রাস্তায়। এখন তোমার দ্রুতি সুষম মানে কি বললাম? পরিবর্তন হচ্ছে না, সবসময় ধরো হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, সবসময় 4 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, ধরো তুমি 10 সেকেন্ড ধরে গেছো, প্রথম সেকেন্ড তো তোমার, তুমি 1 সেকেন্ডে গেছো 4 মিটার, পরের সেকেন্ডও 4 মিটার, পরের সেকেন্ডও 4 মিটার, পরের সেকেন্ডও 4 মিটার, এভাবে যাচ্ছ 4 মিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি ধরো 6 মিনিট পরে, 6 সেকেন্ড পরে জিজ্ঞেস করি তোমার দ্রুতি কত, 4 হবে না? 4 মিটার পার সেকেন্ড। এই কথাটাই তোমাদেরকে বলছে, যখন কোনো কিছু সুষম দ্রুতিতে যায় তখন আসলে ওই যে স্পেসিফিক ভাবে আমি যদি কোনো সময়ে দ্রুতি বের করতে যাই, অর্থাৎ তাৎক্ষণিক দ্রুতি বের করতে যাই, তখন আসলে পরিবর্তন তো পাবো না। কারণ কি, সুষম মানে কি, পরিবর্তন যেহেতু হয় নাই, তার মানে আমাদের যদি সুষম দ্রুতিতে চলে তাহলে তাৎক্ষণিক দ্রুতি আসলে একই হবে, সুষম দ্রুতি হবে। এখন কথা হচ্ছে, সুষম দ্রুতি না হয় বুঝলাম যে কি, আমাদের দ্রুতির মান পরিবর্তন যদি না হয়, সবসময় একই দ্রুতিতে যদি যায়, তাহলে হচ্ছে সুষম দ্রুতি। এই যে সুষম দ্রুতির জন্য শুধুমাত্র দ্রুতির উচ্চারণটাতে একটু সমস্যা, শুধুমাত্র দ্রুতির মান এক হওয়া প্রয়োজন। কারণ দ্রুতি কি রাশি? স্কেলার রাশি, শুধুমাত্র কি থাকে? মান থাকে। এখন কথা হচ্ছে, সুষম মানে কি? পরিবর্তন হয় না। সুষম মানে কি? পরিবর্তন হয় না। বেগের ক্ষেত্রে আবার কয়টা প্রপার্টিজ বলতো? বেগ হচ্ছে আমাদের ভেক্টর রাশি, কারণ বেগ হচ্ছে সরণের হার, সরণ ভেক্টর। সরণ একটা নির্দিষ্ট দিকে হয়, বেগও একটা নির্দিষ্ট দিকে হয়। তো বেগের ক্ষেত্রে থাকে হচ্ছে মান আর দিক। বেগের মানও থাকে আবার দিকও থাকে। বুঝতে পারছো? একটা ছোট একটা কথা বলি, ধরো একজন মানুষের ওজন 50 কেজি, আরেকজন মানুষের ওজনও 50 কেজি। তুমি তখন চাইলেই লিখতে পারো m1 = m2, কারণ যে ভর হচ্ছে আমাদের স্কেলার রাশি, এখানে আমাদের দিক লাগে না। একটা প্রপার্টিস, স্কেলার রাশির খালি মান থাকে, দুইটা মান সেম, তাহলে দুইটা সেম। বাট এখন আমি যদি বলি একটা গাড়ির বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আর একটা গাড়ির বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তো এখন ভেক্টর রাশিকে আমরা কিভাবে প্রকাশ করি জানো? ভেক্টর রাশিকে আমরা এভাবে প্রকাশ করে থাকি যে ভি, ধর হচ্ছে ভেক্টর ভ্যালোসিটি, ভ্যালোসিটি মানে বেগ, বেগের ভ্যালোসিটির ভি, এখানে তীর চিহ্ন দেওয়া হয়, এখানে কি দেওয়া হয়? তীর চিহ্ন দেওয়া হয়। এখন মান বিবেচনায়, মান যখন লিখি তখন আমরা শুধু ভি লিখি, আর যখন তীর চিহ্ন দিই তখন কি মানের সাথে দিকও নির্দেশ করে। ঠিক আছে, এটা হচ্ছে v1 আর এটা হচ্ছে v2। তো তুমি চাইলে এখন লিখতে পারো v1 = v2, এটা মান বিবেচনায় লিখতে পারো, মান সেম। বাট দুইটা ভেক্টর রাশি তুমি এখন শিওর নাই যে v1 ভেক্টর আর v2 যে ভেক্টর, এটা যে সেম, এটা তুমি শিওর না, বা তুমি এখন এটা লিখতে পারো না। তুমি তখনই লিখতে পারবা যদি এটা কি হয় জানো, যদি জানো যে এটা উত্তর দিকে, আর এটাও যদি জানো যে এটা উত্তর দিকে, তখন তুমি লিখতে পারবা যে v1 ভেক্টর = v2 ভেক্টর, কারণ ওদের মান সেম, দিক সেম। ওর কয়টা প্রপার্টিজ বলো তো? ভেক্টর রাশির দুইটা প্রপার্টিজ, ভেক্টর রাশির দুইটা প্রপার্টিজ, তাই দুইটা কি সেম হইতে হইলে তাহলে তারপর সেম হয়। আর যদি সামহাও তুমি জানো যে একটা উত্তর দিকে আর একটা পশ্চিম দিকে, একটা কোন দিকে? পশ্চিম দিকে, তাহলে তুমি জীবনে এটা লিখতে পারবে না। মান যতই সেম হোক, ভেক্টর রাশি দ্বয় সেম না, মান সেম বা ভেক্টর রাশি দ্বয় সেম না। এখন দেখো, যেহেতু আমি বলতেছি সুষম, কি লিখতেছি বলো তো? আমি লিখতেছি যে সুষম, হ্যাঁ, এক সেকেন্ড। তো সুষম মানে, তার মানে কি? সুষম মানে কি? পরিবর্তন হয় না। কি পরিবর্তন হবে না? মান আর দিক পরিবর্তন হবে না। তাহলে সুষম বেগ কি হবে?
বা সমবেগ। সুষম বেগের আরেকটা শর্ট নাম হচ্ছে সমবেগ, যে এই ক্ষেত্রে বেগের মান ও দিক দুইটাই কি হবে, একই হইতে হবে, মানে চেঞ্জ হওয়া যাবে না, পরিবর্তন হওয়া যাবে না। বুঝতে পারছো? পরিবর্তন হওয়া যাবে না। এখন ধরো এটা একটা মাঠ, এরকম। তো এখন ধরো এখানে একজন সাইকেল চালাচ্ছে, ঠিক আছে, এটা একটা সাইকেল। হ্যাঁ, সাইকেলের দোলনটা সহ আমি আঁকি নেই, তাও ধরে নাও একটা সাইকেল। তো এই সাইকেলটার আমি যদি বলে দিই দ্রুতি, বললাম হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, মানে সাইকেলটা 1 সেকেন্ডে 10 মিটার করে যাচ্ছে। এই যে 1 সেকেন্ডে 10 মিটার, 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 এভাবে হয়ে যাচ্ছে। তো ও একটা সুষম দ্রুতিতে যাচ্ছে, তুমি এই কথাটা বলতে পারো। সাইকেলটা তাহলে কিভাবে যাচ্ছে? সুষম দ্রুতিতে সাইকেল যাচ্ছে। বাট বাট এখানে দেখো সাইকেলটার যে দিকটা, সাইকেলটার কি দিক, বেগের দিক, এটা কোনো নির্দিষ্ট না, এটা কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে, মানে আস্তে আস্তে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তাই না? এটা তো বাঁকা পথে যাচ্ছে, এটা একটা সোজা এমন একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে না, দিকটা হচ্ছে বাঁকা, এক এক সময় এক এক রকম দিক। এখন কথা হচ্ছে বৃত্তাকার পথে থাকলে দিক কিভাবে বের করে জানো? এটা যদি আমি তোমাদেরকে একটু শিখাই দিই, বৃত্তাকার পথে যদি কোনো কিছু ঘুরে তার একটা রৈখিক দিক থাকে, এই দিকটা কিভাবে বের করে? ধরো আমার কাছে যদি একটা চাবি নেই, এটা তোমাদের এখনই দেখাই দিই। ধরো আমি এই চাবিটাকে ঘোরাচ্ছি, ঘোরাতে ঘোরাতে দেখো আমি স্টপ করবো, হ্যাঁ কই যে লাগে, এখানে কম্পিউটার আছে, ধরো হচ্ছে আমি স্টপ করে দিই। আচ্ছা না, স্টপ করলে ক্ষতি হতে পারে। তো তুমি যদি কখনো দেখো যে স্টপ করে দিছো, তখন কি দেখতে পারবা জানো? এই যে ঘুরতে ঘুরতে হুট করে স্টপ হয়েছে না, দেখবা যে চাবিটা এই দিকে চলে গেছে, যেখানে স্টপ করবা ওই বরাবর চলে যাবে। ধরো তোমার চাবিটা ঘুরতে 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 এখানে থেমে গেছিল, বা তুমি থামাই দিছো, ও ছিটকে যাবে এইদিকে। বুঝতে পারছো? এইগুলাকে আমরা বলি স্পর্শক বরাবর। তার মানে এই যে ওর এগুলো হচ্ছে এইদিকে গতিশীল হবে না, কি বলতেছি, গতিশীল। গতিশীল মানে কি, বেগপ্রাপ্ত হবে। গতিশীল মানে কি, বেগপ্রাপ্ত হবে। তার মানে বেগের দিক, এটা কি বেগের দিক, কোন দিকে, এই দিকে, তাই না? এটাও কি বলতো, বেগের দিক। কোন দিকে, এই দিকে। এখন কথা হচ্ছে কোন দিকে, এই দিকে, এই দিক কোনো অ্যান্সার না, এটা বলতে হয় বেগের দিক সবসময় হয় স্পর্শক বরাবর। বেগের দিক কোন দিকে হয়, স্পর্শক বরাবর। বুঝতে পারছো? যে কোনো বৃত্তাকার পথে যদি ঘূর্ণায়মান হয় কোনো বস্তু, তার রৈখিক বেগের দিক হয় সবসময় স্পর্শক বরাবর। এখানে আমি তোমাদের একটা অ্যাডভান্স কথা বলে ফেলছি, রৈখিক বেগ। কারণ তোমরা যখন ইন্টারমিডিয়েট উঠবা তখন তোমরা এই কৌণিক বেগ, রৈখিক বেগ, বৃত্তীয় গতি পড়লে এগুলো জানতে পারবা। এখন তোমাদের 9, 10 এর টপিক জাস্ট রৈখিক নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? রৈখিক বেগ হয় স্পর্শক বরাবর। তো সাইকেলটা যদি এভাবে যায়, তো সাইকেল যে মুহূর্তে থাকবে সেই মুহূর্তে স্পর্শক বরাবর হচ্ছে বেগের দিক। ধরো এখানে সাইকেল আসছে না, এইখানে যে স্পর্শকটা হবে সেখানে হচ্ছে বেগের দিক। এখানে সাইকেল না, এই দিকে হবে হচ্ছে বেগের দিক, স্পর্শক বরাবর। তো বেগের দিক তো ঠিক নাই, এক এক সময় এক এক রকম হচ্ছে। তার মানে এটা সুষম মান, ঠিক আছে দ্রুতির মান, বাট এটা কি হবে না বলতো, সুষম, এটা সমবেগ হবে না। জাস্ট বিকজ দিকটা ঠিক থাকতেছে না। আমাদের কি থাকতে হবে বলতো, আমাদের হচ্ছে মান আর দিক দুইটা একই থাকতে হবে, ঠিক আছে? একই থাকলে সেটা হচ্ছে সমবেগ। আই হোপ বুঝতে পারছো সুষম দ্রুতির সংজ্ঞা কি, যে দ্রুতির মান একই থাকলে সুষম দ্রুতি। সমবেগের সংজ্ঞা কি, বেগের মান ও দিক দুইটা একই থাকলে সুষম বেগ বা সমবেগ। এখন এই যে কথাটা বললাম, ওইটার উপর বেস করে তোমাদের বই দুইটা আলোচনা আছে। একটা হচ্ছে দেখো এই যে সুতা দিয়ে একটা পাথর বেঁধে বৃত্তাকার পথে ঘোরাচ্ছ, এই যে এরকম এরকম ঘুরে ঘোরাচ্ছ। এখন ঘোরালে সেটা কি সমবেগ নাকি সমদ্রুতি হবে বলো তো? গেস করো, আমি অ্যান্সার কিন্তু অলরেডি দিয়ে ফেলছি, গেস করো। সুতা দিয়ে বৃত্তাকার পথে যদি ঘোরাইতে থাকো, হ্যাঁ এটা যদি ঘোরাইতে থাকো, তো ঘোরাচ্ছ এরকম না, ধরো তুমি পাখির চোখ থেকে দেখতেছো, উপর থেকে ঘুরতেছে এইভাবে, বাট তোমার আই, বা তোমার যে ভিউটা, তোমার পয়েন্ট অফ ভিউটা, সেটা হচ্ছে উপর থেকে দেখতেছো। উপর থেকে দেখলে তুমি বোঝা যায় এরকম, তাই না? এই যে এইভাবে তোমার চোখ যদি এখানে হয়, আর এটা যদি এভাবে ঘুরে, বুঝতে পারছো? এই হচ্ছে এভাবে ঘোরানো হচ্ছে, বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। এখন কথা হচ্ছে এটা ঘোরালে এটা সমবেগ নাকি সমদ্রুতি হবে। তো এখন কথা হচ্ছে যে এটা কি হবে, আমি ডাইরেক্ট যদি অ্যান্সার দিয়ে দিই, এটা অ্যান্সার হবে, এটা হবে সমদ্রুতি। যদি দ্রুতির মান পরিবর্তন না হয় তাহলে এটা কি হবে, সমদ্রুতি বা সুষম দ্রুতি।
ঠিক আছে, যদি দ্রুতির মান পরিবর্তন না হয় বা দ্রুতির মান পরিবর্তন না হলে এটা কি হবে, সুষম দ্রুতি। বাট সুষম বেগ হবে না বা সমবেগ হবে না, কিন্তু সমবেগ হবে না। কেন? কারণ দ্রুতির মান অপরিবর্তনীয় থাকলেও আমাদের বেগের দিক কন্টিনিউয়াসলি বা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। বেগের দিক কোনখানে? সবসময় স্পর্শ বরাবর কাজ করে, তাই না? বেগের দিক ধরো যে এই মুহূর্তে যে ঘুরতেছে না, ধরো এই পয়েন্টে ওর স্পর্শ কোন দিকে? এই দিকে, এ হচ্ছে বেগের দিক। ধরো এখন ঘুরতে ঘুরতে এই পয়েন্টে আসছে, তাহলে এই দিকে হচ্ছে ওর বেগের দিক। ধরো এই পয়েন্টে আসছে, এই দিকে হচ্ছে বেগের দিক। ঠিক আছে, বেগের দিক সবসময় কোথায় হয়? যদি যেভাবে দেখি যে বেগের দিক এই দিকে, বেগ এই দিকে কাজ করতেছে, বেগ এই দিকে কাজ করতেছে, বেগ এই দিকে কাজ করতেছে। বেগের দিক হয় হচ্ছে স্পর্শক বরাবর, কিন্তু সমবেগ হবে না। কারণ 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 কি বলতো? কারণ রৈখিক বেগের দিক, এখানে একটা কথা এখানে আমি উল্লেখ করছি, দেখো এখানে একটা কথা আমি উল্লেখ করছি। কি কথা? রৈখিক। রৈখিক কথাটা উল্লেখ করার কারণ হচ্ছে এখানে আসলে বৃত্তীয় গতির কনসেপ্টে চলে আসে, কৌণিক গতি, ওইগুলো তোমাদের ইন্টারমিডিয়েটের টপিক, তখন বুঝতে পারবা। এখন আপাতত রৈখিকটাই আমাদের। রৈখিক বেগ দেখো, তুমি এরকম স্টপ করে দাও, এটা সামনে ছিটকে যাবে, একটা নির্দিষ্ট বেগে নির্দিষ্ট দিকে ছিটকে যাবে। এখন রৈখিক বেগের দিক হয় স্পর্শক বরাবর। কখন? যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে বস্তুটি বরাবর, যদি বস্তুটি বৃত্তাকার পথে ঘুরতে থাকে। ঠিক আছে, বস্তুটি এরকম যখনই বৃত্তাকার, কেন বাঁকা বৃত্তাকার, মানে এরকম কার্ভ বক্র পথ আসলে এরকম স্পর্শক বরাবর রৈখিক বেগের দিক হয়। তো স্পর্শক বরাবর থাকে, আর স্পর্শকের দিক তো বারবার চেঞ্জ হচ্ছে। স্পর্শকের দিক বারবার চেঞ্জ হয়, আমরা বলতে পারতেছি কি বেগের দিক বারবার চেঞ্জ হচ্ছে। স্পর্শকের দিক বারবার চেঞ্জ হচ্ছে দেখে বেগের দিক বারবার চেঞ্জ হচ্ছে। বেগ বলার দরকার নাই, আমরা কি বলতে পারবো যে আমরা হচ্ছে এই স্পর্শক বরাবর বেগের দিক বারবার চেঞ্জ হচ্ছে। আচ্ছা, বলতে পারো, বেগ বললেও কোনো সমস্যা নাই। এই কারণে যেহেতু আমাদের দিক চেঞ্জ হচ্ছে, একই থাকতেছে না, তার মানে এটা সুষম বেগ হবে না। বুঝে গেছে? এটা সুষম বেগ হবে না। বৃত্তাকার পথে ঘুরে কি লিখলাম? রৈখিক বেগের দিক স্পর্শক বরাবর যদি বস্তুটি বৃত্তাকার পথে ঘুরে, আর স্পর্শকের দিক স্পর্শকের দিক বারবার পরিবর্তন হয় বেগের দিক পরিবর্তন হয়। সুষম বেগ বা সমবেগ হওয়ার জন্য বেগের মান আর দিক একই হওয়া প্রয়োজন, বাট এখানে আমরা বেগের দিক বারবার পরিবর্তন হতে দেখতেছি, এই কারণে সমবেগ হবে না। ঠিক আছে, এই লাস্ট কথাটা তোমরা লিখে নিও, যদি নোট করে রাখো। এই কথাটার সাথে লাস্ট আমার কথাটা কি লিখবা? এখন লিখবা যে সুষম বেগ হওয়ার জন্য বেগের মান ও দিক একই হওয়া প্রয়োজন। তো এখানে যেহেতু বেগের দিক বারবার পরিবর্তন হচ্ছে, এই কারণে এটা সুষম বেগ না, বাট সুষম দ্রুতি ছিল। সুষম কি ছিল? দ্রুতি ছিল। ঠিক আছে, এটা কি? সুষম দ্রুতি ছিল। আই হোপ এটার অ্যান্সারটা বুঝতে পারছো। এটা একটা অনুধাবন প্রশ্ন, ইম্পর্টেন্ট। আর একটা দেখো, এই যে বৃত্তাকার পথে যে পাথরটা ঘোরাচ্ছ, সেই পাথরটি তুমি যদি হঠাৎ ছেড়ে দাও, সেই পাথরটা তুমি কি করবা? হঠাৎ ছেড়ে দিবা। ছেড়ে দিলে কি হবে? এটা সমবেগ না দ্রুতিতে? দেখো, প্রথম কোয়েশ্চেনটা ছিল বৃত্তাকার পথে ঘোরা অবস্থায় সমবেগ নাকি সমদ্রুতি, বা সমদ্রুতি নাকি সমবেগ। আর এখন কথা হচ্ছে তুমি হুট করে ছেড়ে দিচ্ছ, ছেড়ে দেওয়ার পরে কি হবে? সমবেগ নাকি সমদ্রুতি? তো দেখো, এটাও দেখো সেম, যেরকম বৃত্তাকার পথে ঘুরতেছিল না, যে কোনো মুহূর্তে ধরো ঘুরতে 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 আমি বললাম যে এই পয়েন্টে তুমি ছেড়ে দিছো, এই পয়েন্টে তুমি ছেড়ে দিছো, তো এই পয়েন্টে স্পর্শক বরাবর এটা কি হবে বলতো? গতিশীল হবে। ঠিক আছে, এই পয়েন্টে কি হবে? গতিশীল হবে। আর এখন যে কথাটা বলবো, এই কথাটা আসলে ফিল করাটা আসলে খুব টাফ হবে তোমাদের জন্য। তোমরা তো বাচ্চা মানুষ, তো তোমাদের জন্য ফিল করাটা টাফ হবে। কি কারণে টাফ হবে? এটা তোমরা বলের চ্যাপ্টারে যে জানতে পারবা, বা 9 এর যে বল চ্যাপ্টার পড়ছো, এখানে একটু হলো তোমাদের জানা উচিত। দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাই। ধরো এটা একটা যদি তল হয়, আমি এই কলমটাকে কি করলাম? একটু ধাক্কা দিলাম, তো কলমটা যাবে। তোমরা একটু পর দেখবা যে কলমটা থেমে গেছে। কলমটা কি হয়েছে? থেমে গেছে।
তাই না? একটা কথা বলি, ধরো এরকম একটা টেবিলের উপর এই কলমটাকে কি করলাম, আমি ধাক্কা দিলাম, একটু পর কলমটা এখান থেকে এখানে চলে আসছে, থেমে গেছে। নিউটন একটা কথা বলছিল, ধরে নাও ও কোনো তলের ওপর অবস্থান করতেছে না, আর ধরে নাও আশেপাশে কোনো মাধ্যম নাই, মহাশূন্য, তুমি স্পেসে চলে গেছো, কোনো বাহ্যিক কোনো কিছু তোমার উপর অ্যাপ্লাই হচ্ছে না, এটা স্পেস, ঠিক আছে? পৃথিবীতে না, কোনো স্পেসে চলে গেছি, মহাকাশে চলে গেছি, ওইখানে যদি আমি কলমটাকে টোক্কা দিই, আরো কি গতিশীল হইলো না? তখন এই বস্তু সারা জীবন গতিশীল থাকবে। বাট আমরা পৃথিবীতে যখন কোনো একটা তলের উপর এটা করি, তখন অনেক রকমের বাধা আসে, বাতাসের বাধা, তলের ঘর্ষণ বল, এই সকল বাধা মিলে বস্তুটাকে থামায় দেয়। নিউটন এই কথাটা বলে গেছে যে একটা বস্তু যখন গতিশীল হবে, চিরকাল গতিশীল থাকবে, স্থির হলে সারা জীবন স্থির থাকবে, জড়তার যে কনসেপ্টটা। তো ওই কনসেপ্টটা দিয়ে আমরা এটা অ্যান্সার দেবো। এখন আমরা ধরে নেব যে আশেপাশে কোনো বাধা নেই, এই কথাটা বলে দিব যে দেখো একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে হুট করে থেমে দিলে একটা নির্দিষ্ট বেগে স্পর্শক বরাবর গতিশীল হবে, একটা নির্দিষ্ট ওই দিকে গতিশীল হবে ভি বেগে। বাট আমরা তো জানি আশেপাশে বাতাসের বাধা আসছে, অভিকর্ষ বলের কারণে এটা একটা বক্র, একটা প্রাসের মতন, প্রাস কথাটা তোমরা বুঝবে না, একটা বাঁকা পথ এভাবে মাটিতে পড়ে যাবে একটা সময়, তাই না? এরকম হুট করে থামাই দিলে ও গতিশীল হইলো, দেখো এরকম বৃত্তাকার পথে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, এই মুহূর্তে ছেড়ে দিলাম, তো গতিশীল হয়ে কি হলো, নিচে যেয়ে পড়ে যাবে। অনেকগুলা কারণ আছে নিচে পড়ার, বাতাসের বাধা আছে, পৃথিবী ওকে টানছে, এগুলো যদি না থাকতো, ওই যে হুট করে আমি যদি ছেড়ে দিলাম, হ্যাঁ, বাহ্যিক বাধা বা বল যদি না থাকতো, গতিশীল যে হইলো না, সারা জীবন গতিশীল হয়ে চলতে থাকতো। বুঝতে পারছো? তো এই কথাটা এখন আমরা বলবো যে বাহ্যিক বল না থাকলে, কি লিখবো, বাহ্যিক বল না থাকলে, তার মানে আমরা ওই ধরে নিচ্ছি যে এখানে পৃথিবীর আকর্ষণ বল নাই, ধরে নিচ্ছি বাতাসের কোনো ঘর্ষণজনিত বাধা নাই, বাহ্যিক বল না থাকলে বস্তুটি স্পর্শক বরাবর গতিশীল হবে, গতিশীল হবে। আর নিউটন বলছে বাহ্যিক বল না থাকলে কোন বস্তু, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে ওই বেগেই, চিরকাল ওই বেগেই গতিশীল থাকবে। নিউটনের জড়তার ধারণা অনুসারে বস্তুটি ওই স্পর্শক বরাবর চিরকাল একই বেগে গতিশীল হবে, একই বেগে গতিশীল হবে। তখন এটি সমবেগ, সমদ্রুতি না, সমবেগ হলে ওটা অবশ্যই সমদ্রুতি। সোজা পথে থাকলে সমবেগ আর সমদ্রুতি একই কথা, তাই না? ওখানে তো দিকের প্যারাই আসতেছে না, মানে দিক তো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? আর তখন এটা সমবেগ। বাট বাহ্যিক বল থাকলে এগুলা সমদ্রুতিও পড়বে না, সমদ্রুতির পর্যায়েও যাবে না, সমবেগও হবে না। বুঝে গেছে? কারণ হচ্ছে পৃথিবীর অভিকর্ষ বলের কারণে বেগের মান, এখানে প্রাসের কনসেপ্ট আসবে, এগুলা না জানলে এখন চলবে তোমাদের, তোমরা এখন এটা জেনে নাও খালি। তাহলে কি, পাথরটা হুট করে ছেড়ে দিলে কি হবে, সমবেগ নাকি সমদ্রুতি? দুইটার একটা হবে, বাট প্রধান শর্ত হইতে হবে বাহ্যিক বল না থাকলে, এই কথাটা আগে হইতে হবে। বাহ্যিক বল না থাকলে তখন এটা সমবেগ, ঠিক আছে? আর তখন হচ্ছে যেহেতু হয়ে যাচ্ছে সমবেগ হলে সমদ্রুতি আসলে একই জিনিস। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। এখন দেখো আমরা পড়বো হচ্ছে ত্বরণ। তো আমরা হচ্ছে সমবেগ না হয় পড়লাম, কি পড়লাম, সমবেগ না হয় পড়লাম। সমবেগ হচ্ছে কি, যে বেগের মান আর দিক পরিবর্তনটা হবে না। এখন দেখো যে আমাদের যদি একই রাস্তায়, সরল বরাবর রৈখিক সোজা রাস্তায়, সোজা রাস্তায়ও যদি আমরা দেখি যে আমাদের বস্তুর বেগ বারবার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ বেগ ফিক্স থাকতেছে না, সোজা রাস্তায় যাচ্ছে, বাট হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ড পরে এখন ধরো হয়ে গেছে বেগটা বেড়ে গেছে 10 মিটার পার সেকেন্ড। তো 10 মিটার পার সেকেন্ড বেড়ে আবার 10 মিটার পার সেকেন্ডেই যাচ্ছে না, আবার বেড়ে গেছে, ধরো হয়ে গেল হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, সরি 15 মিটার পার সেকেন্ড, আবার বেড়ে হয়ে গেল 20 মিটার পার সেকেন্ড, মানে কন্টিনিউসলি বাড়তেছে। দেখো দিক একই আসছে, বাট কি হচ্ছে, মান চেঞ্জ হচ্ছে। তাহলে তো আর সমবেগের প্রশ্নই তো আসে না, বেগের মানই তো ঠিক নাই, দিক ঠিক আছে বাট মানও ঠিক নাই। তো এই ক্ষেত্রে আমরা এটার সাথে ইন্টারাকশন হবো, এই জিনিসটা, এটার নাম হচ্ছে আমরা বলবো ত্বরণ। ত্বরণ হচ্ছে জিনিসটা কি,
ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগ পরিবর্তনের হার, বেগের পরিবর্তনের হার, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি উদাহরণটা শুরুই করলাম কি দিয়ে, সোজা রাস্তায় যাচ্ছে অর্থাৎ দিক ঠিক আছে বাট মান চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এই কনসেপ্টটা তোমাদের 9-10 এর, দিক একই থাকবে বাট মানটা পরিবর্তন হবে। জিনিসটা এইভাবে তোমাদের বই খোলামেলা আলোচনা করে নাই, বাট মনে রাখো তোমাদের টপিকটা হচ্ছে কিসের উপর, যে দিক একই কিন্তু বেগের মান ভিন্ন, ভিন্ন বলতে পরিবর্তন হবে। সোজা রাস্তায় যাচ্ছে তো সোজা রাস্তায় মানে দিক একই, এখন বেগ মান চেঞ্জ হয়ে গেলেই তখন কিসের সাথে ইন্ট্রোডাকশন হবো তোমরা, ত্বরণের সাথে ইন্ট্রোডাকশন হবা। এই কথাটা এত খোলাখুলি তোমাদের বইয়ে বলা নাই যে দিক একই রেখে সব কাহিনী হবে, কারণ ওই জিনিসগুলো যদি হয় দিক চেঞ্জ হচ্ছে মান চেঞ্জ হচ্ছে, ওগুলো অনেক কমপ্লেক্স কথাবার্তা, হ্যাঁ কমপ্লেক্স কথাবার্তা। তো ওইগুলো এখন তোমাদের আলোচনার বিষয় না, আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি যে দিক একই থাকবে আর বেগের মানটা কি হবে, পরিবর্তন হবে। এই যে বেগ পরিবর্তনের হার একক সময়ে, হার মানে কি এর আগে বলছি না সময় দিয়ে ভাগ, একক সময়ে কতটুকু বেগ পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে আমাদের ত্বরণ, ঠিক আছে। হার মানে কি সময় দিয়ে ভাগ। তো ধরো আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, যে ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা ধরো এইদিকে যাচ্ছে কত, ধরো আমি বললাম যে 5 মিটার পার সেকেন্ড বেগে। এখন একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হলো, ঠিক আছে, কি হলো একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হলো, আর তুমি দেখতে পারলা দিক একই আছে বাট এটা আর 5 নেই, এটা হয়ে গেছে ধরো 15 মিটার পার সেকেন্ড বেগ। বেগ কত ছিল এত, আর এখন হয়ে গেছে এত। তুমি কি বলো, তুমি বলো এটা কি এখন সমবেগের কনসেপ্ট? সমবেগের কনসেপ্ট না। তার মানে যখনই সমবেগের কনসেপ্ট না তখনই মনে করবা আসছে ত্বরণ। কে আসছে? ত্বরণ, ঠিক আছে। তো এখন দেখো আমরা ত্বরণটা বের করব। ত্বরণ হচ্ছে কি বেগ পরিবর্তনের হার। তো তোমাকে এখানে জানতে হবে বেগের যে পরিবর্তন, কি জানতে হবে, দেখো ত্বরণের বেসিক ফর্মুলা হচ্ছে এইটা। ত্বরণের বেসিক ফর্মুলা হচ্ছে কি বেগ পরিবর্তন বা বেগের পরিবর্তন, কথাটা হচ্ছে এমন, বেগের পরিবর্তন আর হার মানে কি বলতো, সময় দেওয়া ভাগ। তো তুমি দেখো তো আমাকে বলো তো পরিবর্তন এখানে কত, পরিবর্তন মানে সবসময় মনে রাখবে যে সে বড়টা বিয়োগ ছোটটা। তো এইখানে বেগের পরিবর্তন হচ্ছে, দেখো পরিবর্তন মানে পার্থক্যটা 15 থেকে 5 থেকে 15 হয়েছে, তার মানে 10 বাড়ছে না, এই যে 15 - 5 পার্থক্যটা। আর সময় আমি বললাম যে এখানে সময় লাগছে হচ্ছে, ধরো আমি বললাম যে কত সময় এই কাহিনীটা হইলো, হ্যাঁ যে এইখানে সময় হচ্ছে ধরো লাগছে হচ্ছে ধরো 5 সেকেন্ড, তাহলে এই যে 15 - 5 আর সময় দিয়ে ভাগ হবে, তাই না, সময় দিয়ে কি হবে ভাগ হবে। তাহলে হচ্ছে কি আসে দেখো তো, এখন একটু ই করো, এখানে দেখো 15/5 একক কি হবে, মিটার পার সেকেন্ড না, বেগের পরিবর্তনের একক কি হবে 15 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, একক কত কমন নিয়ে লেখা যায়, সময় কত 5 সেকেন্ড। তো খেয়াল করে দেখো কি আসবে, এটা আসবে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আর এখানে আসবে কত 5 সেকেন্ড। তো 5 আর 10 দিয়ে কাটলে এটা যাবে 2, আর দেখো নিচে সেকেন্ড মানে এটা পাওয়ার কত 1, নিচে একটু উপরে উঠলে পাওয়ারটা যাবে -1, অলরেডি একটা -1 আছে, তো এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কয়ার। অলরেডি তোমাদের এখানে আমি কি করছি জানো, তোমাদের অলরেডি আমি ত্বরণের ডেফিনেশন দিচ্ছি, ত্বরণের ফর্মুলাও লিখে ফেলছি, আমি লিখি নাই ফর্মুলাটার বাট লিখে ফেলছি, একটু পরে দেখবা। আমি ত্বরণের এককও তোমাদের সাথে চিনাই ফেললাম, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। 1 সেকেন্ডে বেগের পরিবর্তন, দেখো বেগ কি ছিল, স্বর্ণের হার মিটার বাই সময়, 1 সেকেন্ডে যত মিটার যায় যেন মিটার পার সেকেন্ড, আর ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার মিটার সেকেন্ড বাই সেকেন্ড। 1 সেকেন্ডে কত মিটার সেকেন্ড যায়, কত পার মিটার সেকেন্ড যায়, 1 সেকেন্ডে কত পার মিটার সেকেন্ড যায়, তো এটা হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে, যে মিটার পার সেকেন্ড ভাগ সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা অলরেডি তাহলে আমাদের কি বলতো, এটা অলরেডি আমাদের একক মিটার পার সেকেন্ড স্কয়ার বা ms ইনভার্স 2, ms পাওয়ার -2, যে যেটা বলো চলবে। এটার মধ্যে অলরেডি তোমরা ত্বরণের সাথে ইন্টারাকশন হইছো। এখন দেখো একটু অফিশিয়ালি লিখি। তো নরমালি দেখো আমাদের বেগ তো চেঞ্জ হচ্ছে। তো ধরো আমি তোমাকে বললাম যে এটা হচ্ছে আমাদের শুরুতে বেগ, তো এটাকে আমরা বলি বইয়ের ভাষায় আদি বেগ, এটাকে আমরা বইয়ের ভাষায় কি বলি আদি বেগ, এটা ইউ দিয়ে প্রকাশ করি। বেগের ইংলিশ তো ভেলোসিটি,
ভেলোসিটি ভি দিয়ে প্রকাশ করি, বাট আদি বেগকে আমরা একটু ইউ দিয়ে প্রকাশ করলাম। একটা পার্টিকুলার সময়ে, যেমন এখানে 5 সেকেন্ড উদাহরণ হিসেবে বলা হইলো, এখানে তোমার বেগ কত হচ্ছে দেখো তো, শেষ বেগ এই হচ্ছে বেগ কত, 15 মিটার পার সেকেন্ড। তো দেখো আমি যখন ত্বরণ বের করতেছি, ত্বরণের ইংলিশ হচ্ছে এক্সিলারেশন, তো এই জন্য ত্বরণকে আমরা প্রকাশ করি এ দিয়ে। তো খেয়াল করে দেখো, এই যে ত্বরণের সংখ্যা কি, বেগের পরিবর্তনের হার। তো দেখো ত্বরণ, দেখো একটু খেয়াল করো, এই যে ত্বরণ, খেয়াল করে যে ত্বরণ আমরা আসলে কিভাবে বের করছি, 15 আর 5 বিয়োগ করছি। 15 মানে কি জানি, যে ভি, দেখো ভি মাইনাস এই যে 5 বিয়োগ করছি, 5 মানে কি আদিবেগ, ভি মাইনাস ইউ, ঠিক আছে, এটা ইউ। আর নিচে কি আসছে, যে 5 সেকেন্ড অর্থাৎ টি। এটা হচ্ছে ত্বরণ বের করার ফর্মুলা। এই হচ্ছে ভি মাইনাস ইউ। ভি মাইনাস ইউ মানে বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন বাই সময়, সংজ্ঞা অনুসারে চলে আসছে। এখান থেকে তোমাদের বই আরেকটা কাজ করে, এ আর টি কে গুণ করে, তো লেখে ভি মাইনাস ইউ। তাহলে দেখো শুধু ভি, ইউ টাইপের শেষে যোগ হবে, ভি হচ্ছে ইউ প্লাস এ টি। এই ফরম্যাটেও এটাকে লেখা যায়। তুমি উপরটা মনে রাখলে এটা ব্যাপার না, বাট তোমরা এটার সাথে বেশি পরিচিত হয়ে যাবা, দুইটাই মাথায় রাখো। ভি হচ্ছে ইউ, এ ইকুয়ালস টু হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, আর ভি হচ্ছে ইউ প্লাস এ টি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ত্বরণ। তো আমি যদি আরেকটু স্পেসিফিক ভাবে যদি বলি, আমাদের ত্বরণের যে এককটা কি লিখবা মনে রাখবা, ভুলে যাবে না। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপর তোমাদের টাস্ক থাকে ত্বরণের মাত্রা বের করার জন্য। ত্বরণের কি বের করার জন্য, মাত্রা বের করার জন্য। এখন মাত্রাটা কি, তো দেখো মাত্রা কিভাবে বের করবা, তোমাদের বইয়ে তো ডিরেক্ট লেখা রাখছে, দেখো তোমাদের এগুলো ভেঙে ভেঙে বের করতে হবে, ঠিক আছে, মুখস্থ রাখার কোনো বিষয় না। ত্বরণ তুমি কি লিখবা, বেগের পরিবর্তন, তাই না, বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তনকে তুমি জাস্ট ভি দিয়েও লিখতে পারো, ঠিক আছে, এখানে শুধুমাত্র কি লিখতে পারো, ভি। আপাতত মাত্রা বের করার জন্য বেগের পরিবর্তন মানে ভি বাই টি বা সময়। এখন এই যে বেগ, বেগ কি আবার ভাঙা যায়, বেগ মানে কি আবার বলতো, সরণ। বেগ মানে হচ্ছে আবার সরণ বাই সময়, এই হচ্ছে সময়। তো এটা তাহলে কি হবে বলতো, সরণ নিচে সময় কি দুবার গুণ হবে না, স্কয়ার হয়ে যাবে। আবার দেখায় যে দেখো তোমার কাছে যদি a বাই b থাকে আর নিচে b থাকে, তো হিসাব কি করো, a বাই b ইনটু 1 বাই b, এমন না, তাহলে a বাই b স্কয়ার না। তো এখানে সরণ বাই সময়, বাই সময়, তাহলে সরণ বাই সময় স্কয়ার, বুঝো এখানে যেটা হচ্ছে। এখন হচ্ছে আমরা মাত্রা কিভাবে জানি প্রকাশ করতাম, একটু লিখে দিই। ভরের জন্য ক্যাপিটাল এম, দৈর্ঘ্য রিলেটেড কিছু আসলে ক্যাপিটাল এল, আর সময় আসলে ক্যাপিটাল টি। তাহলে আমরা এখন লিখতে পারি এই যে এটাও লিখতে পারো অথবা এটাও লিখতে পারো, থার্ড ব্র্যাকেট মানেই মাত্রা। তো সরণের জন্য আসবে এল, আর টি স্কয়ার তো নিচে, তাহলে উপরে উঠে গেলে কি হবে বলো তো, এটা হয়ে যাবে এল টি ইনভার্স টু, এল টি ইনভার্স টু। এই হচ্ছে আমাদের ত্বরণের মাত্রা, বুঝতে পারছো? আই হোপ তোমরা এই একক আর মাত্রাটা নিয়ে প্যারা খাবা না, তোমাদের বই কিন্তু ডিরেক্ট লেখা আছে। তো ত্বরণের সাথে পরিচিত হচ্ছে ভালো কথা, বাট মনে রাখো, কি মনে রাখবা জানো, ত্বরণ এটা কিন্তু দুই রকমের। ত্বরণ মানে তো বেগের পরিবর্তন, তাই না? আর আমি বলে দিছি বেগের পরিবর্তন ঠিক আছে, বাট মাথায় রাখবা যে দিক একই হবে, একটা নির্দিষ্ট দিকে বেগের পরিবর্তনটা নিয়ে তোমাদের সব আলোচনা, তাই না? তো এখন দেখো এই যে ত্বরণ, এই ত্বরণের বিষয়টা হচ্ছে দুই রকমের। এক হচ্ছে ধনাত্মক ত্বরণ, আরটা হচ্ছে কি জানো, ঋণাত্মক ত্বরণ। আরটা হচ্ছে কি, ঋণাত্মক ত্বরণ। এখন কথা হচ্ছে ধনাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণ এগুলো আবার কি? বিষয়টা হচ্ছে যখনই মনে রাখবা একটা নির্দিষ্ট দিকে বেগের মান পরিবর্তন হয়েছে, তখনই তো ত্বরণ আসতেছে। পরিবর্তন আবার দুই রকমের হয়। এই যে তোমার ক্লাসের রোল, ধরো তোমার রোল হচ্ছে 5, এখন আমি বললাম তোমার রোল চেঞ্জ হয়েছে, কি কি হতে পারে, তোমার রোল বেড়ে গেছে অথবা তোমার রোল কমে গেছে। ঠিক এরকম ভাবে বেগ পরিবর্তন হবে। এখন বেগের পরিবর্তন, বেগ বৃদ্ধি পেতে পারে, বেগ হ্রাস পেতে পারে। বেগ যদি বাড়ে, বেগ যদি বৃদ্ধি পায়, ওইটাকে আমরা বলি ধনাত্মক ত্বরণ, বুঝতে পারছো? কি হবে এখানে মনে রাখবো, এখানে হচ্ছে ধনাত্মক ত্বরণ মানে কি, বেগ বৃদ্ধি পায়,
বেগ কি পায়? বৃদ্ধি পায়। আর ঋণাত্মক ত্বরণে মনে রাখবা তোমার হচ্ছে বেগ হ্রাস পায়, বেগ হ্রাস পায়। ঠিক আছে, তাহলে সোজা ভাষায় আমি তাহলে কি বুঝাতে চাচ্ছি, বেগের পরিবর্তন হইলেই আসবে ত্বরণ। ত্বরণের আবার দুই রকমের, বেগ বাড়তে পারে কমতে পারে, বাড়লে তো ধনাত্মক ত্বরণ বা শুধু ত্বরণই বলি, আর বেগ হ্রাস পেলে ঋণাত্মক ত্বরণ। বাট এই ঋণাত্মক ত্বরণের একটা স্পেসিফিক নাম আছে। এই ঋণাত্মক ত্বরণকে আমরা কি বলি? আমরা এটাকে বলি মন্দন। আমরা কি বলি? মন্দন। ঠিক আছে, যেমন দেখো এখানে উদাহরণ দিই, কি দিয়ে এখানে উদাহরণ দিই, এই যে ধর একটা গাড়ি, এই গাড়িটা একটা নির্দিষ্ট সময় পরে এদিকে গেল, তো দেখো ওর ধরো এখানে বেগ ছিল হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, আর এটা হয়েছে একটু পরে এখন এই বেগ হয়ে গেছে 10 মিটার পার সেকেন্ড। তো দেখো বেগ পরিবর্তন হয়েছে না একটা নির্দিষ্ট সময়ে, সময়টা লিখি নাই খালি। তাহলে এখানে কোন কাহিনীটা হচ্ছে যে বেগ বাড়তেছে, তার মানে এখানে ত্বরণ আসতেছে। এখানে কি আসতেছে? ত্বরণ আসতেছে। হ্যাঁ, আর যদি কাহিনীটা এরকম হয় যে ঠিক আছে 10 মিটার পার সেকেন্ড ভাবে চলতেছে, একটা নির্দিষ্ট সময় পরে তুমি দেখতে পারলা ওর বেগ হয়ে গেছে 2 মিটার পার সেকেন্ড। বেগ কি চেঞ্জ হয়েছে না? চেঞ্জ হয়েছে মানে ত্বরণ, বাট কেমন চেঞ্জ? হ্রাস পেয়েছে, মানে এটাকে আমরা বলবো মন্দন। এটাকে আমরা কি বলি? মন্দন, বেগ হ্রাস পাওয়াটা। ঠিক আছে, এটা হচ্ছে ত্বরণ আর এটা হচ্ছে মন্দন। বুঝে গেছে? এখন কথা হচ্ছে যে সুষম ত্বরণ জিনিসটা আবার একটু কি, এটা একটু সাথে একটু পরিচিত হই। সুষম ত্বরণ, সুষম ত্বরণ। আর এই যে এখানে ত্বরণের একক মাত্রা লিখছিলাম না, এখানে একটু এটা ভালো করে মাথায় ঢুকায় নাও। ত্বরণ কিন্তু ভেক্টর রাশি। ত্বরণ কি রাশি? ত্বরণ ভেক্টর রাশি। ত্বরণের তাহলে মানও আছে, দিকও আছে। ঠিক আছে, মান বের করার ক্ষেত্রে একক এটি ইউজ করব। আর ত্বরণের দিক কোন দিকে? বেগ পরিবর্তন যেদিকে হচ্ছে, বেগ যেদিকে কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। যেমন দেখো এখানে যে বেগ এইদিকে চেঞ্জ হচ্ছে, এইদিকে যাওয়ার টাইমে আস্তে আস্তে বেগ বাড়তেছে, এদিকে যাওয়ার টাইমে আস্তে আস্তে বেগ হ্রাস পাচ্ছে। বেগের পরিবর্তন যেদিকে হচ্ছে ত্বরণের দিক হচ্ছে সেই দিকে। বুঝতে পারছো? ত্বরণ কি রাশি? ভেক্টর রাশি। এর দিক বেগ পরিবর্তনের দিকে। বেগ পরিবর্তনের দিকে। ঠিক আছে, ওকে, ভালো কথা। এখন কথা হচ্ছে তাহলে সুষম ত্বরণ। সুষম কথাটা মানে কি? যে পরিবর্তন হবে না। তাহলে ত্বরণের কয়টা প্রপার্টিজ? দুইটা। কি কি চেঞ্জ হবে না? ত্বরণের মান চেঞ্জ হবে না, ত্বরণের দিক চেঞ্জ হবে না। ত্বরণের মান আর ত্বরণের দিকটা চেঞ্জ হবে না। তাহলে সুষম ত্বরণ হচ্ছে কি? একটি নির্দিষ্ট দিকে কোন বস্তুর বেগ পরিবর্তনের হার একই হলে, বেগের পরিবর্তনের হার, দেখো যখন আমি বলেছি বেগের পরিবর্তন মানে অটোমেটিক আমি ত্বরণ বলে ফেলছি। বেগের পরিবর্তনের হার একই হলে, মানে বেগ বাড়তিছে বা কমতিছে, বাড়তিছে বা কমতেছে, বাট সবসময় একই করে বাড়তিছে বা একই করে কমতিছে, তখনই হচ্ছে আমাদের কি হবে? সুষম ত্বরণ। যে একটা নির্দিষ্ট দিকে কোন বস্তুর বেগ পরিবর্তনের হার একই হলে তাকে সুষম ত্বরণ বলে, তাকে সুষম ত্বরণ বলে। ঠিক আছে, বুঝলাম। বাট এই সুষম ত্বরণ আসলে রিয়েলে পাওয়াটা খুব টাফ। আমাদের চোখের সামনে একটা আসছে, দেখতে পাবো না, ফিল করতে পারবা। এটা একটা ভালো একটা উদাহরণ হচ্ছে, এক্সাম্পল হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এটা কি? অভিকর্ষ ত্বরণ, যেটাকে আমরা ত্বরণ, তো এটাকে এ না দিয়ে আমরা স্মল জি দিয়ে প্রকাশ করে থাকি। তোমরা কি জানো অভিকর্ষ ত্বরণ কি? তোমরা যখন মহাকর্ষ অভিকর্ষ অধ্যায় পড়বা তখন এটা সংজ্ঞাটা জানবা। তো আমি একটু বলে দিই। এটা হচ্ছে ভূপৃষ্ঠে, হ্যাঁ, ভূপৃষ্ঠ থেকে তুমি একটু উঁচায়, এখন ওই উঁচা থেকে তুমি একটা বস্তুকে জাস্ট ছেড়ে দিবা। তো দেখো এই কলমটা দেখো আমার হাতে আঘাত করলো, আঘাত করছে মানে একটা বেগে আঘাত করছে। আমি যদি আরো উঁচা থেকে নিক্ষেপ করি, আরো জোরে আঘাত করছে। দেখো আঘাত করলো, একটা বেগে আঘাত করছে, আরো উঁচা থেকে আঘাত করলাম, আরো বেশি জোরে আঘাত করলো। ও যত সময় পাবে নিচে পড়ার, ও তত বেশি আঘাত করবে। তার মানে আমরা বলতে পারি যত সময় অতিবাহিত হচ্ছে ওর বেগটা বাড়বে, যত সময় ধরে ধরে পড়তে পারবে ওর বেগটা বাড়বে। এই যে বেগ বাড়তিছে যেই কারণে, এটা আসলে অভিকর্ষ বল, পৃথিবী টানতেছে, তো এই কারণে নিচের দিকে আসে। তো এখানে আসলে একটা ত্বরণ আছে, এই ত্বরণটাকে আমরা বলি অভিকর্ষ ত্বরণ।
ঠিক আছে। তো ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলা হয়। ঠিক আছে, এই সংজ্ঞাটা এখন তোমরা জাস্ট জেনে রাখো, তোমাদের মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের কনসেপ্টে তখন তোমরা এটা জানতে পারবে। ঠিক আছে, এটা সংজ্ঞাটা হচ্ছে কি, ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। কি বলে? অভিকর্ষ ত্বরণ বলে। আর এটা একটা সুষম ত্বরণ। অভিকর্ষ ত্বরণটা কি ত্বরণ? এটা সুষম ত্বরণ, সবসময় নিচের দিকেই থাকবে। আর বেগ সবসময় কত করে বৃদ্ধি পায় জানো? এই অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে, এটা একটা গড় মান ধরে নেওয়া হয়েছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। 9.8 করেই প্রত্যেক একটা বস্তুর বেগ সবসময় 9.8 করেই বৃদ্ধি পায়। বুঝতে পারছো? তো এই হচ্ছে আমাদের সুষম ত্বরণ। আচ্ছা, এখন দেখো তোমাদের বইয়ের একটা উদাহরণ। এই উদাহরণে হচ্ছে বেগ বনাম সময় একটা গ্রাফ দেওয়া। তো এই গ্রাফে বলা হচ্ছে কি, এই দিক ওয়াই অক্ষটা হচ্ছে বেগ। তো নরমালি ওয়াই অক্ষে আমরা কি, এটা মূল বিন্দু থাকে না বলতো, 0 0। তোমাদের এখানে ডাটাগুলো দেওয়া নাই, বাট নরমালি কি হয়, ধরো এটা 1 2 3 হ্যাঁ 4 5 6 7 করে আগায়। এদিকেও এটা মান 1 2 3 4 5 6 7 8 এইভাবে আগাইছে। তো তুমি এটা যেহেতু বলতেছে সময়, তার মানে এগুলা দিয়ে বোঝাচ্ছে 1 সেকেন্ড 2 সেকেন্ড মিনিট ঘন্টা, অনেক কিছুই বুঝাইতে পারতো, কিছু উল্লেখ করে নাই, তার মানে এগুলা দিয়ে সময় বুঝাইছে। তার মানে আমি যদি বলি বলতো এইটা তো একটা সময়, ধরো 2 সেকেন্ড, আর এটা কি 3 সেকেন্ড, এটা বড় না এটা বড়? অবশ্যই এটা বড়, মানে যত ডানে গেছে ওইটা তত বড়। ঠিক একইভাবে যেটা উপরে গেছে, যত উপরে গেছে সেই ভ্যালুটা তত বড়। ধরো এখানে ধরো বেগ তো 2 মিটার পার সেকেন্ড, এটা বড় নাকি এটা বড়? 3 মিটার পার সেকেন্ড, কোনটা বড়? ও যত উপরে গেছে ওইটা বড়। তো এখন দেখো এখানে আমাদেরকে বলা হচ্ছে কোন পথে এরকম এ পথ, বি পথ, সি পথ, ডি পথ, কোন পথে কেমন ছিল, ত্বরণ ছিল নাকি সমবেগ ছিল, এটা একটু আইডেন্টিফাই করতে হবে। তো খেয়াল করে দেখো, এই যে একদম স্ট্রেট লাইন একটা সোজা দেখতেছি এই পর্যন্ত, এ পথটা খেয়াল করো, এই পথটাতে দেখো তো তুমি, যখন এই যে ধরো এটা সময়, ধরো তুমি দেখলে যে 1 সেকেন্ডে ওর বেগ কত, ওই যে 1, তুমি আরো গেলা, এখন দেখো এখানে ওর বেগ কত, এই যে এই বরাবর আসো, এই যে 1 পয়েন্ট সামথিং। ধরো 2 সেকেন্ডে ওর বেগ কত, এই যে আরেকটু সামথিং। মানে তুমি এই রাস্তার টোটাল কত সময় পর্যন্ত গেছে? এত সময় পর্যন্ত গেছে না? এই সময় পর্যন্ত তুমি এক এক সময় এক একটা বেগ পাচ্ছ, এই কারণে রেখাটা এরকম গেছে। আর বেগটা কি, এক এক সময় এক একটা বেগ পাচ্ছ, আর বেগটা কি, যত সময় যাচ্ছে বেগের মান কি বাড়তেছে না? ধরো এই যে এইখানে, ধরো হচ্ছে এই পয়েন্টটাতে এই সময়ে ওর বেগ হচ্ছে একরকম, এই সময়ে আরেকটু সময় বাড়লো, এখানে দেখো এই যে এই বরাবর হচ্ছে ওর বেগের মান, এখানে এই বরাবর বেগের মান, যত সময় গেছে ওর বেগটা বৃদ্ধি পাইছে। বেগ বৃদ্ধি পাইলে আমরা কি বলি? ত্বরণ। আর এটা কেমন ত্বরণ হয়েছে? ধনাত্মক ত্বরণ। এই পথে কেমন ত্বরণ হয়েছে? ধনাত্মক ত্বরণ। তুমি শুধু ত্বরণও লিখতে পারো, এটাকে শুধু ত্বরণও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখন খেয়াল করে দেখো বি পথটা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাই না? বি পথটা কতটুকু? এখান থেকে শুরু করে এই পর্যন্ত। দেখো ওই যে ধরো হচ্ছে এই পয়েন্টে ওর বেগ কত, ওই যে এতটুকু, এই পয়েন্টে ওর বেগ কত, ওই যে এতটুকু, এই পয়েন্টে এতটুকু। বেগ চেঞ্জ হয় না দেখে এটা আনুভূমিক, অর্থাৎ আমি এখানে বলতে পারি যে বি পথে কি হয়েছে বলতো, ওর বেগ চেঞ্জ হয় নাই, বেগের চেঞ্জ হয় নাই, তার মানে এটা আমরা বলবো সমবেগ। আর আমি তো বলছি দিকের কথা জিজ্ঞাসা করবা না, কারণ তোমাদের বইয়ে একটা দিকের কনসেপ্টে আছে, দিক পরিবর্তন হচ্ছে না। সমবেগ। তাহলে এখন গেস করো সি পথ কি হবে? এই যে এ পথের মতন না? কি হয়েছে, যেহেতু উপরের দিকে বৃদ্ধি পাইছে, তাই না? দেখো এই সময়ে ওর বেগ হচ্ছে এইটা, আর একটু সময় পরে তুমি ওর বেগ, এটা বেশি হয়ে গেছে, আর একটু সময় পরে তুমি দেখো ওর বেগ আবার বাড়ছে, তাই না? বাড়ছে যেহেতু, তার মানে আমরা কি লিখতে পারি বলতো? সি পথটা হচ্ছে কি বলতো? সি পথটা হচ্ছে আবার সমবেগ, সরি ধনাত্মক ত্বরণ, ধনাত্মক ত্বরণ। ডি পথটা খেয়াল করো, যে ডি এই যে এখান থেকে এ পর্যন্ত, ধরো এই যে এই সময়ে তুমি দেখলে ওর বেগ হচ্ছে এত 5 মিটার পার সেকেন্ড, তুমি আরেকটু সময় পরে দেখো এই যে এইদিকে যাবা, দেন এখানে লম্বটা কি কমে গেছে না? তার মানে কি পুরো রাস্তা জুড়ে কমছে দেখে এটা এরকম ভাবে নেমে আসছে। তো কমলে আমাদের কি হবে বলতো? ঋণাত্মক ত্বরণ। তাহলে আমরা কি বলতে পারি যে ডি কি বলতো?
ঋণাত্মক ত্বরণ। তো এই ঋণাত্মক ত্বরণ না লিখে আরেকটা কি লিখতে পারতা, সুন্দরভাবে লিখতে পারতা মন্দন। সুন্দরভাবে কি লিখতে পারতা, মন্দন। এই হচ্ছে তোমাদের বইয়ের উদাহরণটা। আই হোপ তোমরা এরকম গ্রাফ দেখে, বেগের গ্রাফ দেখে বুঝতে পারবা। যখনই দেখবা আনুভূমিক তখনই বুঝবা সমবেগ, যখন বৃদ্ধি পাইছে ত্বরণ, হ্রাস পাইছে মন্দন। ঠিক আছে, এখন তোমাদের ত্বরণ আর মন্দনের এখানে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দিতে হবে। যখন দেখো এখানে তুমি ত্বরণ বের করবা, আমরা ত্বরণের সূত্র শিখছি একটা, ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি। তো এখানে ভির মান 10, ত্বরণের মান 5, টির মান ধরো আমি বললাম যে 5। তো তুমি এখানে দেখো হিসাব করে কত পাবা, এটা পাবা 1, আর ত্বরণের একক কি, মিটার পার সেকেন্ড স্কয়ার। সেম ডাটা তুমি যখন যদি এখানে অ্যাপ্লাই করতে যাও, 10 থেকে ধরো কমে 5 হয়েছে। তো এখানে যদি তুমি ত্বরণ বের করতে চাও যে ভি মাইনাস ইউ বাই টি, তো এটা দেখো আদিবেগ, এটা কি শেষ বেগ না? তো তুমি যদি এখানে দেখো ভি বসাও 5, আদিবেগ বসাও এটা -10, আর সময় কত জানি বলছিলাম 5, সময় কত বলছিলাম 5। তো খেয়াল করে দেখো উপরে পাওয়া হচ্ছে -5, নিচে পাওয়া শুধু 5, তো এখানে আসবে -1, আর একক কি, মিটার পার সেকেন্ড স্কয়ার। যখন মন্দন হয় তুমি যদি চোখ বন্ধ করে সূত্র বসাও, যে তুমি দেখো নাই যে কমছে নাকি বাড়ছে, তুমি কিচ্ছু দেখো নাই, চোখ বন্ধ করে তুমি যদি বসাও সূত্র, অটোমেটিক তুমি একটা নেগেটিভ পাবা। যখন দেখবে এরকম ত্বরণ, তুমি সূত্র বসায়, ডাটা বসায় দেখবা যে তোমার এর মানটা নেগেটিভ আসছে, তখন বুঝতে হবে এটা মন্দন হয়েছে, অর্থাৎ বেগ হ্রাস পেয়েছে। তো এটা যখন আমরা লিখি যে মন্দন হচ্ছে, তখন মন্দন কথাটা লিখলে আর নেগেটিভ কথাটা লিখি না, এটাই ভাবে লিখি দিই 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। কথাটা বুঝতে পারছো? আর তুমি যদি না লেখো যে না আমি ত্বরণই লিখবো, কি লিখবো, ত্বরণই লিখবো, যদি লেখো ত্বরণ, তখন এখানে নেগেটিভ দিতে হবে। ত্বরণে এই নেগেটিভটা দেখে বুঝবো যে বেগ হ্রাস পেয়েছে। আর তুমি যদি বাংলায় লিখে দাও মন্দন, তখন আর নেগেটিভ চিহ্নটা দিতে হবে না। ম্যাথ করবো তো আমরা নেক্সট ক্লাসে ম্যাথ করলেই তোমরা এই জিনিসটা বুঝতে পারবা। তো আজকের ক্লাসের টপিক অনুসারে কি ছিল, আজকের ক্লাসের টপিক অনুসারে আমরা খালি কি বেগের পরিবর্তন আর ত্বরণের সাথে ইন্ট্রোডাকশন হলাম। আমাদের নেক্সট ক্লাসের টপিক হবে কিসের উপর জানো, গতি সংক্রান্ত রাশি আর ম্যাথের উপর। নেক্সট ক্লাসে আমরা রাশি শিখে ম্যাথগুলো শেখা শুরু করে দেবো। তো দেখা হবে নেক্সট ক্লাসে, সবাইকে আল্লাহ হাফিজ।